দুর্ভাগ্যজনক হলো আমাদের দেশে এই রাজনৈতিক প্রক্রিয়াটা গত এই 50 বছর আমরা তাই করেছি। আমরা যখনই ক্ষমতায় যাই তখনই বিরোধী পক্ষ গ্রেফতার করা শুরু করি। প্রথম দিকে কয়েক মাস বা বছরখানেক মুক্তিযুদ্ধের পর এই গ্রেফতার বাণিজ্য বন্ধ ছিল, গ্রেফতার ব্যবস্থা বন্ধ ছিল। তারপরে যখন পুলিশকে অর্গানাইজ করে দেওয়া হয়েছে, রক্ষী বাহিনী করা হয়েছে, তারপর দেখলাম যে আবার গ্রেফতার বাণিজ্য শুরু হয়ে গেছে। তারপরে 75-এ পট পরিবর্তনের পরে আবার কিছুদিন বাণিজ্য বন্ধ ছিল, তারপর আবার শুরু হয়ে গেছে। আপনি জানেন তৎকালীন সময় 75 সনে আওয়ামী লীগের অনেক বড় নেতারা বহুদিন জেল খেটেছেন। সেই ধারাবাহিকতা এরশাদ আমলও দেখেছি, বিরোধী দলের উপর দমন পীড়ন চালানো হয়েছে। এখন আবার 2008 সন থেকে 2024 সন পর্যন্ত, হয়তো আপনার খারাপ লাগবে শুনতে, কিন্তু বাংলাদেশটাকে আমরা একটা গুম খুন এবং একটা জেলখানায় পরিণত করে ফেলেছিলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ বা সরকারের বিরুদ্ধে কোনো কথা বললেই হয় গুম খুন অথবা হুমকি ধামকি, যেমন আমরা বহুবার পেয়েছি, মার খেয়েছি এবং জেল জুলুম তো খেটেছি ছিল। আজকে সরকার পরিবর্তন হয়েছে, 1 বছর মোটামুটি সবাই শান্তিতে ছিল, হয়তো ধরপাকড় হয় না, অল্প কিছু লোককে ধরপাকড় করা হয়েছে। এখন এই সরকার হয়তো নিজের অবস্থানটাকে দৃঢ় করেছে, সুদৃঢ় করেছে, এখন ভাবছে তারা বিরোধী দল নিধনে যাক। এটাকে আমি মনে করি ভুল পদক্ষেপ। এটা হয়তো আমার প্রতিপক্ষ আওয়ামী লীগের পক্ষে কথাটা চলে যাবে, কিন্তু তারপরে আমি বলবো এটা ভুল পদক্ষেপ। যা করার দরকার ছিল আর আগেই করা দরকার ছিল। আমরা গত 6 মাস আগে যদি এরকম আওয়ামী লীগকে ধরে আমরা যদি এটা পুড়ে তাদের বিচার করে এবং সাজা দিয়ে দিতে পারতাম, একটা বিপ্লবী সরকার গঠন করে যদি আমরা 24 সনের অগাস্ট মাসের পর থেকে বিপ্লবী সরকার গঠন করে যদি আমরা বিরোধী দল বলবো না, যারা 15 বছর অপরাধ করেছে, অন্যায় করেছে, দুঃশাসন করেছে, তাদেরকে যদি আমরা শাস্তি দিতে পারতাম, আমার মনে হয় বাংলাদেশের মানুষ খুশি হতো। কিন্তু আজকে 11 মাস 12 মাস হয়ে গেছে, আমরা কাউকে দায়ী করতে পারি নাই। না আমরা ধরতে পেরেছি কোনো দুর্নীতিবাজ, না আমরা ধরতে পেরেছি কোনো প্রশাসকের কোনো ক্ষমতা অপব্যবহার, না ধরতে পেরেছি আমরা কোনো মানি লন্ডারিং কেস, না ধরতে পেরেছি আমরা এরকম কোনো বড় অপরাধীকে। ইনডাইরেক্টলি এই সরকার, আওয়ামী লীগ সরকারকে বলা যায় একটা ক্লিয়ার চেক দিয়ে দিয়েছে, ক্লিন চেক দিয়ে দিয়েছে যে 11 মাসে আমরা কোনো অপরাধ ধরতে পারি নাই। তার মানে হয় সরকার অপরাধীকে পায় নাই, কোনো অপরাধ খুঁজে পায় নাই, কাউকে অপরাধ করতে দেখে নাই, অথবা সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছে অপরাধীকে চিহ্নিত করা এবং বিচারের আওতায় আনা। আমি এই জন্য মনে করি সরকার এখন যে পদক্ষেপ নিতে যাচ্ছে এটা জটিল হবে, খারাপ হবে এবং এতে ভালোর চেয়ে মন্দ বেশি হবে। এখন যারা আছে তারা আর ওই আগের সরকারের, পতিত সরকারের দায়ে দায়ী হতে পারে না, কারণ 1 বছর তাদেরকে আপনি কোনো আইনের আওতায় আনতে পারেন নাই। এখন যদি এই সরকার বাহানা করে নির্বাচনকে পিছানোর জন্য বা তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এই গ্রেফতারি করার চেষ্টা করে বা মানুষকে ধরে, অপরাধী হোক নিরপরাধী হোক, কাকে ধরে বিচারে নিয়ে এসে আটক রাখতে চায় বিনা বিচারে, তাহলে এটা ভালো হবে না। দেশের মানুষ, জনগণ ভালো চোখে দেখবেন না এবং এটা করা উচিত হবে না বলে আমি মনে করি। আমি স্পষ্ট মনে করি এখন আমাদের সময় আসছে রিকনসিলিয়েশনের। আমাদেরকে সবাইকে রিকনসিলিয়েশন করতে হবে। এই দেশটা আমাদের সবার, বাংলাদেশটা কারো বাপের দেশ নয়। সরি ফজলুল বাড়ি ভাই, এই কথাটা আমি পরিষ্কার বলতে চাই, বাংলাদেশটা আমাদের সবার। কে যুদ্ধের পক্ষে ছিল, কে যুদ্ধের বিপক্ষে ছিল, কে মুক্তিযোদ্ধা, কে অমুক্তিযোদ্ধা, সেটা বড় বিবেচ্য বিষয় নয়। এই বাংলাদেশটা আমাদের সবার, দেশটা অর্জন হয়েছে। আমি আপনাকে বলছি এখন আর স্বপ্নের বাংলাদেশ না, আমরা স্বপ্ন পূরণ হয়েছে, আমরা বাংলাদেশটাকে বাস্তবায়িত করেছি। আজকে বাংলাদেশটাকে আমাদের সবার সঙ্গে একসঙ্গে কাজ করা দরকার। আমি কাকতালীয়ভাবে একটা বিষয় আপনার নজরে আজকে আনতে চাই। গত 3-4 দিন ধরে আমাকে একজন বিভিন্ন সমাজের বিভিন্ন বিদগ্ধ ব্যক্তিরা যোগাযোগ করে চেষ্টা করছে যে ফজলুল হক সাহেব, আমাদের এই ফজলুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের পক্ষে একটা বিশাল বক্তব্য দিয়েছে, উনি নাকি খুব ভালো হয়েছে, জনগণের কাছে চলে গেছে। আমিও সঙ্গে যোগদান করে মুক্তিযুদ্ধের পক্ষে বক্তব্য দিই। আমি ওনাদের সঙ্গে বিনয়ের সঙ্গে বলছি যে আমি যে মুক্তিযোদ্ধা, এটা আপনাদের 15 বছর পরে মনে পড়লো? 15 বছর তো আপনি তখন কিন্তু আপনারা কেউ আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছি, মাঝে মাঝে ইন্টারনেট আটকে যায় আপনার কথা বলতে। থ্যাংক ইউ।
হ্যাঁ, আমি যেটা বলতে চেষ্টা করছি যে আপনি তো গত 15 বছর আমাদেরকে একবারও স্মরণ করেন নাই। ফলে আমি ওই ভাইদিকে বলেছি, দেখেন আমার পক্ষে কোনোদিন কোনো অবস্থাতে কখনো যুদ্ধের বিপক্ষে যাওয়া সম্ভব হবে না, যুদ্ধের বিরুদ্ধে যাব না। তবে আপনাদের পক্ষে আমি থাকতে পারবো না। আপনারা মুক্তিযুদ্ধের যে অংশটা আজকে চাচ্ছেন আমি আপনাদের সঙ্গে যাই, আপনাদের সঙ্গে থাকি, আমি বিনয়ের সঙ্গে বলছি আপনাদের সঙ্গে আমি থাকতে পারবো না। কারণ আপনাদের সময়ে আমি ভালো ছিলাম না, আমার মুক্তিযুদ্ধে ভালো রাখেন নাই। আপনি আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার বলেছেন, তার সন্তানকে আপনি অত্যাচার করেছেন। দেশমাতা খালেদা জিয়াকে আপনি মুক্তিযোদ্ধা স্ত্রী হওয়ার পরেও তাকে আপনি জেল দিয়েছেন। কাজে আপনার পক্ষে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তো আমি কথা দিতে পারি আমি আপনাদের বিপক্ষে যাব না। পাশাপাশি আপনি বলছেন স্বাধীনতা বিরোধী যারা আছে তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বলে এখন বাংলাদেশের সবাই স্বাধীনতা বিশ্বাস করে, এখন সবাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে। কাজে এখন আর স্বাধীনতা বিরোধী কেউ নাই। আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলতে চাই আমি স্বাধীনতার যারা বিরোধী তাদের আমি পক্ষে নাও থাকতে আপনার ইন্টারনেট সমস্যা হচ্ছে, আশা করি ঠিক হয়ে যাবে এটা। আমাদের স্বপ্নের বাংলাদেশ, অর্জিত বাংলাদেশ, অর্জনের বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিতে চাই, একটা সুন্দর বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে চাই। কাজে বাংলাদেশকে সুন্দর করতে চাই, কিন্তু বাংলাদেশের অস্তিত্বের বিপক্ষে আমরা কেউ নাই। কাজে আসেন আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে ঐক্যবদ্ধ করি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব করি। দেশমাতা খালেদা জিয়া বলেছেন আজকে যে বাংলাদেশ, আমাদের বাংলাদেশকে আমরা আসেন সুন্দর করে নতুন করে আবার গড়ে তুলি। সেই সঙ্গে গত বিপ্লবে 24 সনের জুলাই বিপ্লবে যারা আহত নিহত হয়েছেন আসেন আমরা সবাই তাদের পাশে গিয়ে দাঁড়াই, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করি, তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করি। কাজে এখানে আমি আপনার এই কথার মূলে বলতে চাচ্ছি আমি ভাই কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধের বিপক্ষে যেতে পারবো না। কিন্তু আমি আপনাদের ওই মুক্তিযোদ্ধা ভাইদের যারা আজকে ঐক্যের কথা বলছেন আমি বিনয়ের সঙ্গে বলছি আপনাদের সঙ্গে আমি যেতে পারবো না, কখনোই সম্ভব নয়। আপনাদেরকে আমি আহ্বানও করবো না যে আপনি আমার সঙ্গে চলে আসেন, আপনারা আপনাদের মতো চলেন, আমরা এতকাল এক চলে আসছি, আমরা এগুলো চলতে দেন। আর যাদেরকে আপনারা মুক্তিযুদ্ধের বিরোধী বা স্বাধীনতা শক্তি বিপক্ষে চিহ্নিত করছেন আপনারা করতে পারেন, কিন্তু আমি তাদেরকে এখন আর স্বাধীনতার বিপক্ষে শক্তি মনে করি না। আমি হয়তো তাদের পক্ষে নাও যেতে পারি, কারণ আমার দল আছে, রাজনীতি আছে, আমাদের দৃষ্টিভঙ্গি আছে, আমাদের সঙ্গে সবাই ঐক্যমতে আসতে পারে, কিন্তু আমরা অন্য কারো ঐক্যমতে যেতে পারি না। যদি বর্তমান সরকার ঐক্যমত চাচ্ছে আমরা তাদেরকে বলছি আসেন ঐক্যমতে আসেন, কিন্তু আপনার সঙ্গে ঐক্যমতে আমরা যেতে পারি না। কারণ আপনি কোনো জনপ্রতিনিধি সরকার নন, আপনি কোনো বৈধ সরকার নয়, আপনি না সাংবিধানিক না বিপ্লবী সরকার। কাজে আপনার সঙ্গে ঐক্যমত হওয়ার জন্য আমি এখানে আমার কোনো দায় দায়িত্ব নাই, আমার রাজনীতি নাই। তো আপনারা যদি আমাদের সঙ্গে আসেন, সকল দল এনসিপি বলেন, জামাত বলেন, যার অন্যান্য ইসলামিক দলগুলো বলেন এবং সরকার নিজে বলেন, তারা যদি বিএনপির সঙ্গে ঐক্যমতে আসতে চায়, তারেক রহমান সাহেবের নেতৃত্ব মেনে নিয়ে, দেশমাতা খালেদার নেতৃত্ব মেনে নিয়ে ঐক্যবদ্ধ হতে চায়, সবার জন্য রাস্তা খোলা, সবার জন্য দ্বার খোলা, আমরা সবাইকে স্বাগতম জানাবো। তবে আপনার প্রশ্নের জেরে আবার শেষ চূড়ান্ত বলে দিচ্ছি আমরা এই তথাকথিত গ্রেফতারের বিরুদ্ধে আমরা 1 বছর পরে আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা পূরণ করার জন্য কোনো বিপক্ষ রাজনৈতিক দলে কাউকে গ্রেফতার করা হোক এটা আমি চাই না। যদি কেউ করে আমি তার তীব্র প্রতিবাদ জানাবো। আপনি যে প্রসঙ্গের অবতারণা করলেন যে আপনি তাদের পক্ষে যাবেন না, তাদের পক্ষে যাবেন না, তারা যে জুলাই সনদের মাধ্যমে তাদের একটা অবস্থান স্পষ্ট করছে, জুলাই সনদে মুক্তিযুদ্ধের সম্মান অবদমন করা হচ্ছে। জুলাই সনদে 2024টাকেই মূল মুক্তির সোপান হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আপনি এটাকে কিভাবে দেখেন? এটা তাদের রাজনৈতিক অধিকারের ব্যাপার, তারা তাদের রাজনৈতিক অধিকার সংরক্ষণ করে, তারা কিভাবে অধিকারটা তারা চাপিয়ে দিচ্ছে, তারা কোনো নির্বাচিত প্রতিনিধি না, তারা রাজনীতি ঠিক করছে দেশের, তারা দেশের নির্বাচিত কেউ না। নির্বাচিত ব্যক্তি ছিলেন আপনি, আপনি বারবার জনগণের কাছে ভোটের জন্য গিয়েছেন, আপনি দেশটা কিভাবে চলবে না চলবে সেটা আপনি ঠিক করার একটা অধিকার রাখেন, কিন্তু তারা ঠিক করছে রাজনীতিটা যারা কোনোদিন একটা মেম্বার ইলেকশন করে নাই।
আপনার কথাটা আপনার দৃষ্টিভঙ্গিতে বলেছেন, কিন্তু আমার জবাবটা খুব স্পষ্ট এবং পরিষ্কার। আমরা গত 16 বা 17 বছর ধরে এই দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য সংগ্রাম করে আসছি। আমরা লাগাতার 15 বছর, 2008 সনের পর থেকে লাগাতার 15 বছর আমরা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণতন্ত্র নির্বাচনের জন্য সংগ্রাম করেছি। এই সংগ্রামের ধারাবাহিকতা এখনো যদি কেউ আমাদের নির্বাচনকে অস্বীকার করতে চায়, নির্বাচনের পথ বন্ধ করতে চায়, এখনো যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চায়, সে যেই হোক না কেন, যত বড় শক্তি হোক না কেন, আমরা তাদের বিপক্ষে লড়বো। সাম্প্রতিক আপনারা দেখেছেন আমেরিকান চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রধান উপদেষ্টা দেখা করে বলেছেন ওরাও আমেরিকান ও বাংলাদেশে একটা প্রতিনিধিশীল নির্বাচন দেখতে চায় এবং জনগণের নির্বাচিত সরকার দেখতে চায়। তার মানে আমাদের যে সংগ্রাম, নির্বাচনের মাধ্যমে একটা প্রতিনিধিশীল সরকার গঠনের যে সংগ্রাম বিএনপি গত 15 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে করে আসছে, সেই জয়টা আমাদের এখনো হয় নাই। বর্তমান সরকার যদি সেটা বাধার সৃষ্টি করে, আমরা তাদের বিরুদ্ধে লড়বো, লড়তে আমরা বাধ্য হব। আপনি জানেন জননেতা তারেক রহমান সাহেব বহুবার বলেছেন এই সরকারকে, ডক্টর ইউনূস সাহেবের সরকারকে ব্যর্থ হতে দিবেন না। এটা জনাব তারেক রহমান এবং তার প্রিয় দল বিএনপির সংগ্রামের ফসল। এই সংগ্রাম করে তারা এই সরকার প্রতিষ্ঠিত করেছে এবং গত সরকারকে বিতাড়িত করার জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য তারা দেশবাসীকে আহ্বান জানিয়েছে। যারা এগিয়ে আসছে তাদের কাছে উনার কৃতজ্ঞ এবং যারা তারা বলছে অন্য কথা, তারা বলছে তাকে সরিয়ে আপনাকে আনার জন্য তারা সংগ্রাম করে নেয়। সেটা তারা বলতে পারে। এখন আমার কথাটা হচ্ছে যে এটা যার যার বক্তব্য বলতে পারে, কিন্তু আমার তরফ থেকে আমরা যেটা বলেছি যে গত আন্দোলনে যারা আমাদের শরীক হয়েছে তাদের পূর্ণ কৃতিত্ব এবং তাদের মূল্যায়ন আমরা করতে রাজি আছি এবং করবো। যতদিন পর্যন্ত আমরা বিএনপি আছে, বিএনপি করবে বলেছে আমার নেতা এবং সেই মূল্যায়ন করবে। এবং তিনি সেখানেও বলেছেন যে তারুণ্যের রাজনীতির জন্য তিনি আগামী নির্বাচনে দরকার পড়লে যত প্রকার ছাড় দেওয়া দরকার তিনি দিবেন। এখন তারা তাদের রাজনৈতিক বক্তব্য, তাদের নিজেদের অবস্থানকে দৃঢ় করার জন্য তারা তাদের বক্তব্য দিব। আমি কেন আগ বাড়াইয়া বা আমি বা কেন তাদের বিরোধিতা করার চেষ্টা করব? কারণ আমার তো জনগণ আছে। আমি তো মনে করি বাংলাদেশে যে কোনো নির্বাচন হইলে পরে আমি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাবো। আমার এখানে কথার বাগড়া দেওয়া দরকারটা কি? কে কথায় বাগড়া দিচ্ছে, সে বাগড়ার মধ্যে আমি ঝগড়া জড়িয়ে আমি নির্বাচনটাকে ব্যাহত করার কেন চেষ্টা করব? আমরা তো চাচ্ছি নির্বাচন দেখ। এই সরকার নির্বাচন না দিলে কি হবে? যেমন সরকার বিভিন্ন সময় বিভিন্ন বাহানা করে সময় কালক্ষেপণ করেছে। আগামী 1 তারিখের পরে তো পরিষ্কার হয়ে যাবে, আর একটা রাত বাকি আছে, 1 রাতের পরে তো পরিষ্কার হয়ে যাবে যে এই সরকার কি চায়। 1 আগস্ট 1 তারিখ, আগস্ট মাসে 1 তারিখ তো অনেক দূরে নয়, এটা একদম একদিন পরে। এই একদিন পরে সরকারের কি রূপ হয় আমি অপেক্ষা করতে আপত্তি কোথায়? আমি আগ বাড়িয়ে কেন কথা বলতে যাব? আমি তো এখনো দৃঢ় বিশ্বাস করি ডক্টর ইউনূস সাহেব একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন। আমি এও বিশ্বাস করি ডক্টর ইউনূসের নির্বাচন দেওয়ার কোনো ম্যান্ডেট নাই, ওনাকে সরকার পরিবর্তন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে আসে না, এই সরকারের প্রথম রূপ বদলাতে হবে। তিনি প্রথমে রূপান্তরিত হইতে হবে, এই পদ থেকে পদত্যাগ করে ওনাকে তত্ত্বাবধায়ক সরকার রূপান্তরিত হতে হবে, যেখানে আমার সংবিধানে লিপিবদ্ধ আছে। কাজে এটা যদি উনি না করেন তাহলে নির্বাচন তো আর এখানে হওয়ার প্রশ্ন ওঠে না। এবং অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ক্ষমতা থাকবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে বাধ্য নয় এবং তাদের কাছে নির্বাচন আমরা চাইতে পারিও না। আমরা যারা দাবি করতেছি তাদেরকে বিনয়ের সঙ্গে বলতেছি আমরা ভুল জায়গায় প্রার্থনা করতেছি, আমরা ভুল জায়গায় সেজদা দিচ্ছি। আপনি সম্প্রতি জরুরি অবস্থার কথা বলেছেন, সম্প্রতি আপনি জরুরি অবস্থার কথা বলেছেন। আমি জরুরি অবস্থার কথা বলিনি তো, আমি কোথাও জরুরি অবস্থার কথা বলি নাই। আমি আজকে টেলিভিশনের মাধ্যমে বলছি সরকার যে জরুরি অবস্থার মতো সৃষ্টি করতেছে এটা সঠিক হবে না। আমি যেটা বলেছি, আমি বলেছি যে এখানে দুইটা জিনিস আমি আমার একটা সুপারিশ দিয়েছি। একটা হলো জাতীয় সরকার গঠন করে, যার জন্য নির্বাচনের প্রয়োজন নেই। জাতীয় সরকার গঠন করে সকল দল থেকে লোক নিয়ে আপনি একটা সরকার গঠন করেন। সেখানে নীতিগত ভাবে যেহেতু আওয়ামী লীগ 15 বছর একচ্ছত্রভাবে ক্ষমতায় ছিল, আমি আওয়ামী লীগকে আহ্বান জানিয়েছি আপনারা একটু রেস্ট করেন, একটু গ্যালারিতে বসেন, 5টা বছর গ্যালারি থেকে একটু দেখেন অন্যেরা কিভাবে 5 বছর। মেজর আখতারুজ্জামান, আপনি 15 বছর আওয়ামী লীগের কাছে আপনি বলছেন আপনি সুবিচার পান নাই, এবং আপনাকে ছাড়া আওয়ামী লীগের নির্বাচনগুলো সম্পূর্ণ হয় নাই। এখন আপনি
ক্ষমতা পেয়ে যদি মাইনাস আওয়ামী লীগ যদি নির্বাচন করে ফেলেন, একটা এই ধরনের বড় একটা দলকে বাইরে রেখে আপনি কি মনে করেন দেশে কোনো শান্তি আসবে, বিনিয়োগের পরিবেশ আসবে? বিনিয়োগকারীরা তো আপনি একজন ব্যবসায়ী হিসেবে আপনি সিকিউর একটা পরিবেশ চান, সব রাজনৈতিক দল থাকে, তাহলে সেটা হতে পারে। সেটা মাইনাস আওয়ামী লীগ রেখে মাইনাস বিএনপি আওয়ামী লীগ কিছুই করতে পারে না। মাইনাস আওয়ামী লীগ রেখে কিভাবে আপনি আশা করেন সেটা? এবং বিরোধী দলে আওয়ামী লীগের শক্তি সবসময় এটা প্রমাণিত বাংলাদেশে, বিরোধী দলের সবচেয়ে ভালো সে। খুবই সুন্দর উপস্থাপনা করেছেন, খুবই ভালো করছেন, আমি আপনাকে অভিনন্দন জানাই। কতগুলো বাস্তবতা চিন্তা করে দেখেন, 15 বছর আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি করি নাই, একটা নির্বাচনে অংশগ্রহণ করেছি, বাকি দুটাতে বিএনপি দলগতভাবে অংশগ্রহণ করে নাই। কিন্তু তারপরেও কিন্তু আপনি লাগাতার 15 বছর দেশ শাসন করেছেন, তিনটা নির্বাচনের ফলশ্রুতি আপনি ভোগ করেছেন। আপনি তো 15 বছর আমাদেরকে অস্বীকার করেই নির্বাচনে করেছেন। আগামী 5 বছরে সে ঠিক করে নাই, সেটা তো সে ঠিক করে নাই, আজকে বাস্তব পরিস্থিতি প্রমাণ করেছে। সে যখন ঠিক করে নাই, সে যখন আমাকে কুইনিয়ান খাওয়াইছে, এখন তুমি কুইনিয়ান খাও, অপেক্ষা করো 5টা বছর, কমসে কম অপেক্ষা করো, 5টা বছর তোমাকে যদি জনগণ প্রয়োজন মনে করে ডেকে নিয়ে আসবে। কিন্তু আমার কথাটা শেষ করতে পারি না। এখন এই সিদ্ধান্ত জনগণকে, আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন, এই সিদ্ধান্ত জনগণকে নিতে দেন না কেন? আমি তো সিদ্ধান্ত নিইনি, আমি বলেছি পরিষ্কার বুঝেছি, আমি বলছি এটা জাতীয় সরকার গঠন করতে। সে জাতীয় সরকার নির্বাচনের মাধ্যমে নয়, এটা বিপ্লবের মাধ্যমে, যে বিপ্লবটা আমরা গত 2024 সনের জুলাই আগস্ট মাসে করেছি। এটা আর হবে না, এই মুহূর্তে জাতীয় সরকার হবে না। যদি 5 আগস্টের পরে করতেন, 5 আগস্টের পরে করতেন হয়ে যেত সেটা। হ্যাঁ, সেটাও তো আপনার অবস্থান থেকে সঠিক হতে পারে, কিন্তু আমি এখন মনে করি এটা জাতীয় সরকার গঠন করে আমরা একটা সরকার চালাতে পারি 5 বছর। পাশাপাশি আমি যেটা বলছি, আমার পরবর্তী যে বক্তব্য সেটা হচ্ছে আপনি একটা নির্বাচন দেন, সে নির্বাচন দিয়ে একটা সংসদ নির্বাচন করার চেষ্টা করেন। সেখানে যদি আওয়ামী লীগ আসতে চায় আসুক, আমি ব্যক্তিগতভাবে কোনো বাধা দেখি না। পাশেই একটা সংসদ নির্বাচন দেন, সেই সংসদ আইন প্রণয়ন করবে, দেশ শাসন করবে না, সেখানে সংস্কার করবে, সেখানে দেশের সংবিধান যদি রচনা করতে হয়, পুনরায় লিখতে হয়, তারা করবে। আপনি একটা সংসদ নির্বাচন দেন, পাশাপাশি সংসদ 5 বছর থাকুক, একটা জাতীয় সরকার থাকুক, জাতীয় সরকার দেশ পরিচালনা করবে, তাদের যে সমস্ত আইন কানুন প্রয়োজন দরকার পড়বে, সেখানে যদি সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে তারা সংসদে অনুমোদন করে আনতে পারে, তাহলে তারা করবে, কন্টিনিউ করবে। আর যদি করে আনতে না পারে, এটা হবে তাদের ব্যর্থতা। কাজে সেখানে আপনি সংসদ একটা নির্বাচন দেন। কিন্তু আপাতত যেহেতু আমরা বিভিন্ন সংস্কারের কথা বলছি, বিভিন্ন পরিবর্তনের কথা বলছি, আমি এখানে বলছি এই একটা পরিবর্তন আনা যায় কিনা আপনারা দেখেন। একটা জাতীয় সরকার হবে বাই সিলেকশন, বাই ডিসকাশন, মানে নির্দিষ্টকরণ করে আলোচনা করে আমরা করব। আরেকটা পিপুলের ম্যান্ডেট নিব আমরা, বাই ইলেকশনটা পার্লামেন্ট তৈরি করবো। সেই পার্লামেন্ট দেশে আইন, যে দলটা থেকে বহিষ্কৃত আপনি, সেই দলের নেতা জাতীয় সরকার বলেছে তো সেইভাবে যাদেরকে নিয়ে উনি আন্দোলন করেছিলেন সবাইকে নিয়ে একটা জাতীয় সরকারের কথা বলেছিলেন। কিন্তু গত কয়েকটা মাস এই যে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক হচ্ছে, নানাভাবে আলাপ হচ্ছে, বিএনপি কিন্তু ওই কথাটা কিন্তু আর বলছে না এখন যে জাতীয় সরকার করতে হবে। না, বিএনপি বলছে না বা বলবে না এরকম কোনো কথা নাই। বিএনপি এখন নির্বাচনের কথা বলেছে, সরকারের সঙ্গে তো একটা আলোচনার মাধ্যমে এটা আসবে। সরকার যদি এই সরকারের সরকার নিজে ক্ষমতা থাকতে চায়, ক্ষমতা থাকতে হলে একটা জাতীয় সরকার গঠন করতে হবে। তুমি থাকো, এই জাতীয় সরকার তুমি অংশগ্রহণ করো, কোনো আপত্তি নেই। কিন্তু দেশে একটা জনপ্রতিনিধিত্বশীল একটি সংসদ দরকার, সংসদ তৈরি করতে হবে। সেটা আমার ব্যক্তিগত প্রস্তাবনা, আমি কোনো দলভুক্ত নই, আমি দলের নাই, প্রস্তাবনা দিয়েছি। এখানে আমি আরেকটি প্রস্তাব রেখেছি যে আসেন আমরা 1 বছরে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিচার করতে পারি নাই। জনগণের অন্যায়, জনগণকে রিজেকশন বা অ্যাকসেপ্ট করা জনগণ করবে ভোটের মাধ্যমে। কিন্তু এই সমস্ত সরকারি কর্মচারীরা গত 15 বছর সরকারের বিভিন্নভাবে সহযোগিতা করুক বা যাই কিছু করুক, তাদের চাকরি রক্ষার্থে হোক, তাদের কায়েমি স্বার্থে হোক, তারা করেছে। আমরা তাদেরকে বিচার করতে পারি নাই, তাদেরকে চাকরি থেকে বেরো করতে পারি নাই। এখন আমরা বলেছি তাহলে এই যে কর্মজীবী মানুষগুলো, যারা কর্মঠ, যারা দক্ষ, অভিজ্ঞ, এত বছর চাকরি করলেন, তাদেরকে বাংলাদেশটাকে আবার সার্ভিস দেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য, তাদের কর্মকে টিকে রাখার জন্য আপনারা সুযোগ করে দেন। সেই জন্য আমি বলেছি আমাদের ইসলামেও লেখা আছে, আল্লাহ বলেছেন যে কেউ তওবা করলে তাকে ক্ষমা করা যায়, আল্লাহ ক্ষমা করবেন বলেছেন, আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ বলেছেন যদি কেউ তওবা করে আমার কাছে, আমি তাকে ক্ষমা করব। আমি সেই ইসলামিক পয়েন্ট অফ ভিউতে বলছি
দক্ষিণ আফ্রিকা আমরা দেখেছি যে রিকনসিলিয়েশনের নামে সাদাদেরকে মাফ করে দিয়েছে। নেলসন ম্যান্ডেলা যে সাদাদের দ্বারা অত্যাচারিত হয়েছে, সাদারা যাকে 13-14 বছর তাকে জেল খাটিয়েছে এক নাগারে, তাকে অত্যাচার করেছে, সে নেলসন ম্যান্ডেলা রিকনসিলিয়েশন নামে সাদাদেরকে মাফ করে দিয়েছেন। এবং তারা বলছেন তোমরা তোমাদের অপরাধ স্বীকার করো, তোমরা যে অবৈধ সম্পদ লুণ্ঠন করেছো সেগুলো রাষ্ট্রের মধ্যে সারেন্ডার করো। তা আমি সেই লাইনে বলতে চাচ্ছি, অতীতে যেসব সরকারি কর্মকর্তা কর্মচারীরা এদেশের অপরাধমূলক কাজ করেছে, লুণ্ঠন করেছে, তাদেরকে একটা রিকনসিলিয়েশনের সুযোগ দেন, তাদেরকে তৌবা করার সুযোগ দেন। তারা যদি তৌবা করে বলে আর করবে না, আর অবৈধ অর্থগুলা যদি সরকারি কোষাগারে জমা দিয়ে দেয়, সম্পদগুলো জমা দিয়ে যদি আবার পহেলার থেকে শুরু করে, একটা সুযোগ রাখা উচিত। কর্মচারী যাদেরকে বলছেন এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেটা সুযোগ দিতে হবে। তো আপনি যেহেতু বিচার করতে পারেন, আমি সেই সুযোগটা চেয়েছি, আপনি যদি সেই সুযোগ আসতে না চান আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি সরকারকে বলছি, আমি আমার রাজনৈতিক দলগুলোকে বলছি, আপনারা এরকম একটা তৌবার বা রিকনসিলিয়েশনের সুযোগ সৃষ্টি করেন। বিভেদ করে রাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। এখন এই মুহূর্তে বিভেদ একটা গৃহযুদ্ধের দিকে যাবে, আমাদের কথাই সব মেনে নেবে না, সবাইকে মিলে কাজ করতে হবে। আমি সেই ব্যাপারে আপনাদেরও বাড়ি ভাই বিদেশে আছেন, আপনাদের মতামত কামনা করি। আসেন আমরা একটা রিকনসিলিয়েশন কথা সরকারকে বলি, এই জিদাজিদি মারামারি কাটাকাটি করে তো হবে না। আমরা বিশ্বাস করি বলছেন সরকার করছে, ঐক্যমত্যের একটা কমিশন করছে সরকার, সে ঐক্যমত্যটা কমিশন করছে, এবং ঐক্যমত্যটা হচ্ছে একটা বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে। সেটা তো সরকার করেছে বলেই তো আজকে আমি প্রস্তাব রাখতেছি। আমি তো সরকারের কথাটাকে মেনে নিচ্ছি না, আমি এটা ঐক্যমতের কথা বলতেছি না, আমি বলতেছি রিকনসিলিয়েশনের জন্য। এই রিকনসিলিয়েশন তো আপনাকে করতে হবে, আওয়ামী লীগকে করতে হবে, প্রতিটি সরকার করতে হবে, তারা চাইতে হবে যে আমরা রিকনসিলিয়েশন সুযোগ দেওয়া হোক। আমি আপনাদের জন্য পক্ষে বলতেছি, এখন যদি আপনারা সেটা করেন সেটা হলো আপনাদের ব্যাপার। আমি মনে করি বাংলাদেশের সকল নাগরিকের এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার অধিকার আছে, সেই অধিকারটা আমাকে বাস্তবায়িত করার সুযোগ দিতে হবে। এই দেশটা আমাদের একা কারো নয়, আমি সেই কথাটা বলার চেষ্টা করছি। কাজে আপনি যদি মনে করেন যে না শুধু আমি চলবো, আপনি আপনার মতো চলবেন, তাহলে এর শেষ কোথায়? আপনি কি একটা গৃহযুদ্ধ বাঁধাতে চান? একটা গৃহযুদ্ধ বাঁধাইলে কি হবে? আমি জানি আওয়ামী লীগ ঘোষণা আছে না, একজন উপদেষ্টা প্রভাবশালী মাস্টার মাইন্ড, তার তো গৃহযুদ্ধের ঘোষণা আছে এখানে। সে একজনের বক্তব্য তো আর উপদেষ্টা মন্ডলীর বক্তব্য না, প্রধান উপদেষ্টা বক্তব্য না, প্রধান উপদেষ্টাকে সাহায্য করার বলছি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যাদেরকে চাকরিদাতা মনে করেন, উনি যাদের চাকরিদাতা মনে করতেন তাদের কেউ নাই, অস্তিত্ব নাই, উনি সেই অস্তিত্ব বিলুপ করে দিয়েছেন অত্যন্ত চতুরতার সঙ্গে। আমি যেটা বলছি তারেক রহমানের সাথে বৈঠকের মাধ্যমে সেটা মনে অস্তিত্ব চলে গেছে। মাধ্যমে যখন এনসিপি করা হয়েছে তখনই তো হয়ে গেছে, তখনই তো বৈষম্য ছাত্র আন্দোলনটা ধ্বংস হয়ে গেছে, ওই অস্তিত্ব বিলুপ হয়ে গেছে যখন তারা এনসিপি করেছে। আপনি সারা বাংলাদেশ থেকে সামরিক প্রহরায় তাদেরকে সারা দেশে নিয়ে যাওয়া হচ্ছে তাদের দল গঠনের জন্য। এটা তো আপনার বক্তব্য, আমার বক্তব্য তো না, সারা বাংলাদেশ মানুষের বক্তব্য না। ছবি দেখেন তো, সত্যটা কেমনে দেখবো, যেটা মিথ্যা কথা সেটা কেমনে দেখবো? এটা আপনার চোখে তো আমি দেখি না, আমার চোখে তো আমি দেখতে পাই নাই, আমার চোখে দেখতে পাই নাই। এটা তো সারা দেশে যাচ্ছে, সারা দেশে প্রোগ্রাম করতে যাচ্ছে তারা, তাদেরকে সবাই কিন্তু পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। জনগণের নিরাপত্তা দেওয়াটা প্রশাসনের ব্যর্থতা কোথায় দিবে? তাদের তো পাহারা লাগে না, বিএনপি যাচ্ছে, অন্য দল যাচ্ছে, তাদের তো পাহারা লাগছে। পাহারা সবারই লাগে, পাহারা সবাই নিরাপত্তা হয়। আপনিও তো গত 15 বছর নিজে পাহারাদার দিয়ে রাজনীতি করেছেন, আপনি তো আমাদেরকে রাজনীতি করতে দেন নাই। এখন তো রাজনীতি মুক্ত হয়ে গেছে। কিন্তু আমি যে কথাটা আপনার পক্ষে বলতে চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে আমি মনে করি একটা সম্ভাবনাময় দল আপনি আজকে ক্ষমতা থেকে চ্যুত হয়েছেন, কালকে যে আপনি ক্ষমতায় ফিরে আসতে পারবেন না এর কোনো গ্যারান্টি নাই। হয়তো আগামীতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসতে পারে, কিন্তু যদি আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন না হয়, জনগণের প্রতি যদি আস্থা দেখাতে না পারেন, জনগণের উপর যদি আপনি বিশ্বাস স্থাপন না করতে পারেন, তাহলে জনগণ হয়তো আপনাদেরকে সুযোগ নাও দিতে পারে। জনগণ সুযোগ দিবেন বা জনগণ সুযোগ পাবেন নির্বাচনের মাধ্যমে, কিন্তু আপনি নির্বাচনের নকশাই করছেন তাকে বাদ দিয়ে, তার নিবন্ধন বাতিল করছেন। কিন্তু আপনি তো আমার কথা তাহলে কোনো কনক্লুশন নিলেন না।
তাহলে আমার বক্তব্যটা যে আপনি টেলিভিশনে এসে দিলাম এত রাত করে 12টার সময়, আপনি কখন দিচ্ছেন না? আমি কি বলতেছি? আমি বলতেছি আপনার রিকনসিলিয়েশনের জন্য সুযোগ দেওয়া হোক, আপনি পক্ষে বলতেছি। আমি এখানে তৌবা কমিশন করে তৌবা চাওয়া বলতেছি, কারণ আপনি রিকনসিলিয়েশন চাইবেন না, তৌবাও চাইবেন না। আমি আপনাকে বলছি সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনার সুযোগ দেওয়া হবে, আপনি সেইটাকে এন্ডোর্স করবেন না। তাহলে আচ্ছা, আপনি তওবা দেশে কাউন্সিলটার কোনো রূপরেখা আছে আপনার? তওবা কাউন্সিলটা রূপরেখা তো আমরা যদি কেউ অ্যাকসেপ্ট করে যদি কথা বলেন আমরা দিব, কিন্তু তারপরে যদি আপনি মনে করেন বাংলাদেশে গন্ডগোল পাকাবেন, বাংলাদেশে অসমষ্টি করবেন, তাহলে কি আপনাকে বাংলাদেশের মানুষ ছেড়ে কথা বলবে? মোটেই না। আপনি ক্ষমতায় থাকে ক্ষমতায় কিছু করতে পারেন নাই, আপনার ক্ষমতা বাইরে থেকে আপনি কি করবেন এই হাম্পি তাম্পি দেখা এখন লাভ আছে? কিন্তু আমি মোটেই যেটা না। বলছি যে আপনাদের জন্য আজকে ভাগ্য ভালো যে আপনাদের বিরোধীদের জন্য, আওয়ামী লীগের বিরোধী যারা, আপনি বলতে সরি আমি আপনাকে আওয়ামী লীগ বুঝাচ্ছি না, আমি অপোনেন্ট বলছি, আমি আপনাকে আওয়ামী লীগ হিসাবে ব্যান করতেছি না ভাই। আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগ বা সরকার যারা আছে তাদের বিরোধীদের ঐক্যটা নষ্ট হইলে তাদের লাভ হবে। এই জন্য বারবার আমি আহ্বান জানাচ্ছি, বিএনপির কাছে আহ্বান জানাচ্ছি, জামাতের কাছে আহ্বান জানাচ্ছি, এনসিপির কাছে আহ্বান জানাচ্ছি, এই তিনটি শক্তির মধ্যে যেন কোনো অনৈক্য সৃষ্টি না হয়। এই তিনটি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি হইলেই সেখানে কিন্তু ওই যে ওই কি বলে না যে লক্ষিন্দরের সাপের ওই গর্ত তৈরি হয়ে যাবে, ওই গর্ত দিয়ে লক্ষিন্দরের সাপ ঢুকে যাবে। আমি সরি আওয়ামী লীগের সাপ বলছি না, কিন্তু ক্ষতিকারক জিনিস সেখানে ঢুকে যাবে। এইটা যদি অনৈক্য হয়, যদি এই তিনটি শক্তির মধ্যে অনৈক্য দেখা দেয়, তাহলে সেটা সরাসরি আওয়ামী লীগকে সাহায্য করবে। আমি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে রাজি আছি, আমি রাজনৈতিকভাবে জনগণকে নিয়ে আওয়ামী লীগকে মোকাবেলা করব, করে আসছি অতীত, এখনো করব, কিন্তু আমি আপনার অধিকার সংরক্ষণ করার রাজনীতি করব। আমি আপনাকে বিশ্বাস করি, আমি মনে করি, আমার রাজনৈতিক বিশ্বাস আপনাকে নির্বাচন করতে দেওয়া উচিত, এটা আমার বিশ্বাস, কারণ আমি মনে করি আমি প্রতিনিধিত্বের মাধ্যমে নির্বাচিত হব। আমি মনে করি আমার ব্যক্তিগত রাজনীতি হলো আমি আমার প্রতিপক্ষকেও সমান সুযোগ দিব, সে তাকে যদি জনগণ গ্রহণ করে করবে। আমি এই প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না, এবং অতীতও করি নাই, অতীতও আমি একই কথা বলেছি। আপনারা যখন দেশ আপনি যেভাবে বলছেন, ভালো একটা ফর্মুলা নিয়ে বলছেন, দেশ তো সে পথে যাচ্ছে না। যাবে, আমরা চেষ্টা করে যাবে, চলেন সবাই মিলে চেষ্টা করি, দেশটা একদিনে চলে যায় না, দেশটা একদিনে পরিবর্তন হয় না। এই চেষ্টা তো আপনার দলের পক্ষেও নাই, কিন্তু এই দলটা আপনার দল এইভাবে এই চিন্তা করছেন না। আমি আমার দলের পক্ষে নাই, বিপক্ষে আছে তো মনে করি না, আমাদেরকে বাধা দেয় নাই। আমরা তো 3 দিন ধরে কেউ বলতেছি, আমাদেরকে তো কেউ বাধা দেয় নাই, কেউ না করে নাই, কিন্তু আপনারা তো গ্রহণ করতে হবে, আপনারা তো বলতে হবে এই ধরনের যদি কোনো পরিকল্পনা সরকার থাকে, আপনাদের ময় মুরব্বী আছে, আপনাদের যে মুরব্বী দেশগুলো আছে তাদেরকে বলেন তারা এই পয়েন্টটা তুলুক। আপনাদের পক্ষে তো মার্কিন যুক্তরাষ্ট্র গতকালকে আইসা কি বলে ওই দেন দরবার করে গেছে, গতকালকে তো মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ওরা সবাই যাদের স্বার্থে, যাদের ব্যবসার স্বার্থে, কারণ তারা জানে স্টেবিলিটি ছাড়া এখানে একটা স্টেবল ইলেকশন, স্টেবল গভর্নমেন্ট ছাড়া তার বিনিয়োগ এখানে নিরাপদ নাই। তাহলে সেটা তো আমরাও বলছি নাই, তাহলে আপনাকে তো আগে আসতে হবে, আপনাকে তো গ্যারান্টি দিতে হবে যে আপনি আবার ক্ষমতায় গেলে অতীতের মতো এগুলো করবেন না, আপনিও আমাদেরকে জেল জুলুম নির্যাতন চালাবেন না, আপনি অতীতের মতো গুম খুন করবেন না, এই কথাটা তো আপনাকে গ্যারান্টি দিতে হবে, আপনাকে তো বলতে হবে। আজকে রঞ্জন মোহন একটা প্রসঙ্গে যাই, বাণিজ্য উপদেষ্টা সর্বশেষ বলেছেন প্রকাশ না করার শর্তে তারা একটা চুক্তি করেছেন, এটা নিয়ে কোনো ধারণা আছে? এখন উনি তো বলেছেন প্রকাশ না করার শর্তে চুক্তি করেছেন। আমরা সারা বিশ্বের যতগুলো লোকের সঙ্গে আমেরিকানরা চুক্তি করেছে সবাই এনডিএ সাইন করে চুক্তি করেছে। কেন করাইছে তারা চুক্তি? যেহেতু থার্ড পার্টি জানতে না পারে আমরা তোমাকে কতটুকু ছাড় দিলাম, কতটুকু ছাড় দিলাম না। এটা আমেরিকানদের স্বার্থে তারা করিয়েছেন। তারা বলেছে তুমি যদি ছাড় চাও তাহলে তোমাকে আমি ছাড় দিব, কিন্তু সেটা কাউকে বাইরে বলতে পারবো না। আমরা অনেক সময় কি বলি যে ভাই ভাই আপনি কথাটা বললাম অফ দ্য রেকর্ড, কথাটা বাইরে আপনি বলবেন না। এটা তো সারা পৃথিবীতে প্রচলিত। এনডিএটা যদি আমি এই অফ দ্য রেকর্ডে যদি আপনার করিডোর, সেন্ট মার্টিন, বন্দর এই বিষয়গুলো থাকে, আপনি আপনার জনগণের কাছে কি জবাব দেবেন? ভাইয়া এখানে একটা জিনিস বলতে হবে, আপনি চিনির শরবত বানাচ্ছেন, এখন দিচ্ছি চিনির শরবত, এখন যদি আপনি যদি আমাকে প্রশ্ন করেন এটার মধ্যে কি বিষ আছে, তাহলে আমি জবাবটা কি দিব? হয় আমাকে খাইয়া প্রমাণ করতে হবে এটা বিষ নাই, অথবা আপনাকে খাওয়ায় প্রমাণ করতে হবে বিষ নাই। আপনি তো খাবেন না, আপনি আগে বিষ সন্দেহ করেছেন, তাহলে আমাকে খাইয়া প্রমাণ করতে এখানে সরকার একটা এনডিএ করেছে মার্কিনদের সাথে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সকল দেশের সঙ্গে চুক্তি করেছে,
এই চুক্তিটা তারা ইন্দোনেশিয়ার সঙ্গে করেছে, এই চুক্তিটা ফিলিপাইনের সঙ্গে করেছে, এই চুক্তিটা ভারতের সঙ্গে করেছে, এই চুক্তিটা ইউরোপের সঙ্গে করেছে, বিভিন্ন ভারতের সাথে চুক্তির কারণে ভারত জানিয়েছে সে শুল্ক মুক্ত ভাবে তার গার্মেন্টস প্রোডাক্ট মার্কিন বাজারে নিয়ে যাবে। এখন এই যে সে তো এই চুক্তিটা তো আমরা তাই করেছি, আমরা বা আমি তো সরকারের পক্ষে যাচ্ছি এখন এই জন্য যে আমার সরকারকে তো কাজ করার সুযোগ দিতে হবে। এই সরকার এনডিএটা কি, যে তোমার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আমি যে আলোচনা করব, তোমাকে যে আমি ট্যারিফ কমাবো, এই ব্যাপারে যে কথাবার্তা বলবো, যে কনসিডারেশন গুলো দিব, সেটা তুমি তৃতীয় পক্ষকে জানাতে পারবে না। এটার পরে যদি তারা আমাকে ট্যারিফ কমায় 20% নিয়ে আসে, তাহলে আমরা প্রচার করে দিব, প্রকাশ করবো যে হ্যাঁ আমার ট্যারিফ 20% দিয়েছে। এটা তো আমাকে বলতে হবে না, মার্কিন যুক্তরাষ্ট্র বলবে যে বাংলাদেশে আমরা 20% ট্যারিফ কমায় দিয়েছি, কিন্তু কেন দিয়েছি এটা তুমি বলতে পারবে। এই দেশটা আগামীতে চালাবেন আপনারা যারা ইলেকশন করবেন, তারা তো থাকবে না, কিন্তু আপনাকে আস্থায় নিয়ে তো চুক্তিটা করতে হবে। আপনি যদি আস্থায় না আসেন, পরে চুক্তিটা কন্টিনিউ করবেন, এই গ্যারান্টি কিছু ভাই আমার এই সরকারের প্রতি আস্থা নাই, কে বললো? আমার জানা নেতা জনাব তারেক রহমান সাহেব তো বলে দিয়েছেন যে আপনাকে ব্যর্থ হতে দিব না, তো ওনার যা করছেন আস্থা নিচ্ছেন। উনি একসময় বলতেন, কিন্তু সাম্প্রতিক সময়ে না, বলছে নির্বাচন না দিলে সন্দেহ তৈরি হবে, বলছে নির্বাচন না দিলে আপনার প্রতি আমার অবিশ্বাস তৈরি হবে, কিন্তু উনি তো বলেন নাই যে আমি আপনার করবো না। আর এই বর্তমান সরকার আস্থায় যে নাই, না থাকলে তো ওরাই প্রতিবাদ করতো, এই এনডিএর বিরুদ্ধে প্রতিবাদ করতো জামাত ইসলাম, প্রতিবাদ করতো এনসিপি, প্রতিবাদ করতো বিএনপি, এরা তো কেউ প্রতিবাদ করে না। ইসলামিক দল প্রতিবাদ করতো, অন্যান্য রাজনৈতিক দল যারা 30টা রাজনৈতিক আলোচনা করতে গেছে তারা প্রতিবাদ করতো যে আপনি এনডিএর। কারণ আওয়ামী লীগের প্রতিবাদে তো কোনো এখন মূল্য নাই রে ভাই। আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসররা যেই প্রতিবাদই করুক, এই প্রতিবাদ বাংলাদেশে কোনো মূল্য নাই। ইট ইজ নট, মানে কি বলে, প্রাসঙ্গিক না, এটা কগনিজেবল না, আপনার বক্তব্যটা কগনিজেবল না। আপনি কগনিজেবল হইতে হলে দুইটা জিনিস করতে হবে আপনাকে। এক নম্বরে আপনাকে বাংলাদেশ সরকারের কাছে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, তারপরে আদালতে গিয়ে আপনি আত্মপক্ষ সমর্থন করে আপনি ইনোসেন্ট প্রমাণে আসতে হবে। এই দুইটার আগে তো আপনি প্রাসঙ্গিক না। আপনি তো নিজেই এই সরকারকে কোনো বৈধ সরকার মনে করেন না। আপনি যদি বৈধ সরকার মনে না করেন, তাহলে আপনি করেন না, আপনি বলেছেন। আমি তো বলেছি এই সরকার সাংবিধানিক না, এই সরকার বিপ্লবী সরকারও না, বলে আমি তার বৈধতা নিয়ে প্রশ্ন করেছি। কারণ সে যে আইনের কাছে সারেন্ডার করবে, আপনি দীর্ঘদিন ধরে এই দেশে রাজনীতি করেছেন, আপনি কোনোদিন দেখেছেন কোর্টের মধ্যে আদালতে এইভাবে মারপিট করা হয় এবং সরকার কোনো ব্যবস্থা নেয় না? কোনোদিন আপনি দেখেছেন এই দেশে? এটা তো জনগণের স্বাভাবিক প্রতিক্রিয়া। রাস্তায় চোর ধরা পড়লে, পকেটমার ধরা পড়লে, ডাকাত ধরা পড়লে, ক্ষমতায় গেলে এইরকম সবাই এই দেশে যে কোনো চোর ডাকাতকে রাস্তায় ধরা পড়লে পিটায় মেরে ফেলে। আপনাদের তো ভাগ্য ভালো যে শেখ হাসিনাকে পালাইতে দেওয়া হয়েছে, হেলিকপ্টার থেকে সরাই দেওয়া হয়েছে। আপনি প্রথম এই পালানোর বিরুদ্ধে বলছেন যে 3 বাহিনী প্রধান স্যালুট করে তাকে আপনি বলেছেন, কোন রেকর্ড বলেছেন আপনি? আবার হঠাৎ করে পালানোর কথা বলেন কেন আপনি? আপনি এখন জনগণের রোষ থেকে বাঁচার জন্য আপনাকে আমরা সসম্মানে দেশ থেকে চলে দিয়েছি, তা আপনি তো আমরা রক্ষা করব। আপনি বলেন আমি সারেন্ডার করতে চাই। আপনি আজকে রঞ্জন ভাই আজকে অন্যরকম কথা বলছেন। আপনি বলেছেন অন রেকর্ড, আপনি বলেছেন 3 বাহিনী প্রধান স্যালুট দিয়ে তাকে স্থানান্তর করেছে, তারপরে এখন বিচারের জন্য চাচ্ছে। এইটাকে আপনি এটা সমর্থন করেন নাই? তো আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলেছি, কেউ বলার আগে বলেছি, এবং গত সেপ্টেম্বরে বলেছি, এখন আরো আজ থেকে আরো 8 মাস আগে শেখ হাসিনা পালায়া যায় নাই, শেখ হাসিনা স্থানান্তরিত হয়েছে। আমি উদাহরণ দিয়ে বলেছি। কিন্তু আজকে যদি আপনি মনে করেন বাংলাদেশের রাজনীতিতে আপনি ফিরে আসতে চান, তাহলে রাস্তাটা তো আপনি বাতলাবেন, কিভাবে আসতে চান? ইলেকশনের মাধ্যমে মানুষ ঠিক করবে, ইলেকশন সবাইকে ইলেকশন জনগণ ঠিক করবে। পাবলিক তো ঠিক করে দিয়েছে, তারা জনগণ শেখ হাসিনাকে চায় না। ইলেকশন এটা 5 আগস্টের পরে 11 মাসে দেশের যে পরিস্থিতি, সবাই মনে করছে আওয়ামী লীগে ফিরে আসার কোনো সুযোগ নেই, কিন্তু 11 মাসে দেশের পরিস্থিতির কারণে আপনিও বলছেন ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। এটা
হ্যাঁ, আমি তো কি বলছি যে এই শেখ হাসিনাকে জনগণ তখন বিতাড়িত করেছে, জনগণ তার পক্ষে দাঁড়ায় নাই, তার সেনাবাহিনী দাঁড়ায় নাই, তার পুলিশ বাহিনী দাঁড়ায় নাই, তার জজ ব্যারিস্টাররা দাঁড়ায় নাই, এমনকি তার দলের লোকেরা পর্যন্ত দাঁড়ায় নাই, কারণ তারা জনগণের বিপক্ষে দাঁড়ানোর মতো সৎসাহস তাদের ছিল না। আজকে হয়তো জনগণ মনে করে যে হ্যাঁ, শেখ হাসিনা যদি আসতে চায় আসুক, আমাদের আপত্তি নাই, তবে তাকে মাপ চাইতে হবে, তবে তাকে বলতে হবে অতীতে যা করছে এগুলা করবে না। এটা হচ্ছে জনগণের পরিবর্তন। এটা ভোট ক্যাম্পেইনের সময়, ভোট ক্যাম্পেইনের সময় সব রাজনৈতিক দল মাপ চাই গিয়া যে আমরা সবাই এটা বলে। আপনি তো বলতেছেন এই কথাটা, আপনি একবার চুরি করে ধরা খাইছেন, আপনি আমার বলতেছেন আপনাকে ঘরে রেখে আমি চলে যাব, আমার মাল যে আমার নিরাপদ থাকবে, তার একবার বাকি মালটা নিয়ে যাবেন। আপনাকে তাকে বলতে হবে যে ভাই যদি অতীতে চুরি করে থাকি আমি ভুল করছি, আর চুরি করবো না, এটাকে আপনাকে বলতে হবে তো ভাই। এটা আপনি ইলেকশনে ভোটের ভোট চাইতে গিয়ে এগুলো বলতে হবে, ভোট চাইতে গেলে বলতে, কিন্তু আপনি তো ভোটই রাখতে যাবেন না, আপনি ভোটেই রাখবেন না, আপনি নিবন্ধন বাতিল করেছেন, ভোটে কিন্তু সুযোগ নেই এটা। এখন তো আপনি তো নিবন্ধন বাতিল শুরুটা আপনি করেছেন, আপনি তখন জামাতে নিবন্ধন বাতিল করেছেন, জীবনকে জামাতের মতো দলের নিবন্ধন বাতিল করে টিকতে পারেনি আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ তো জামাত না, আওয়ামী লীগ তো অনেক বড় একটা সংগঠন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আজ জামাতও টিকতে পারবে না আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে। সো ওয়েট ফর দ্যাট। টিকতে পারবে না। আপনি জামাত বলতে আপনি গভর্নমেন্টটাকে দেখেন, ইউনুস গভর্নমেন্টটাকে দেখেন জামাত বলতে। কেন বলবো না, আমি বলবো জামাতকে আপনি করেছেন টিকতে পারেন নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন যে জুলাই সনদের খসড়াটা আপনি দেখেছেন? জুলাই সনদের আমি এই জুলাই সনদের ব্যাপারে আমি উদাসীন, এবং এই ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই, কারণ জুলাই সনদ নিয়ে যারা কথাবার্তা বলছে, আলাপ আলোচনা করছে, তারা বাংলাদেশের কোনো বৈধ নাগরিক নন, এবং কোন রাজনৈতিক দলের, কোন জনপ্রতিনিধি রাজনৈতিক দলের তারা না। ফলে তারা কি করলো এটা আমার দেখার বিষয় না, এটা নিয়ে আমি আগ্রহ না, এবং আমি এটাও জানি এটার কোনো ফল হবে না, এই সনদ কোনোদিন কার্যকরী হবে না, এই সনদ কোনোদিন মানুষের সামনে আসবে না, এবং এই সনদের সঙ্গে যারা সরকার পক্ষ আছে তাদেরকে আমরা দেশের বৈধ নাগরিক বলে মনে করি না। আমার রাজনীতি তো পরে কথা, তারা কি সিদ্ধান্ত নিয়েছে সেটা আমার মনে হয় না কোন রাজনৈতিক দল মেনে নেবে না। আপনারা তো মেনে নেবেন না, এমনকি একটা কথা বললেন রঞ্জন ভাই, এবার আওয়ামী লীগের কথা, আওয়ামী লীগ ঠিক এই কথাটা বলছে, কিন্তু আপনাকে আওয়ামী লীগে জয়েন করার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ মাফ করুক, আপনার মুখে থুতু দিব, মুখের মারবো, থুতুটাকে মুখের মারবো, অনলাইনে মারা যায়, অনলাইনে মারা যায়। হ্যাঁ, তাহলে আপনার কথা বললে আমার স্কিনে থুতুটা পড়বো। আমি থুতু দিয়ে বলছি যে জীবনে কোনোদিন আওয়ামী লীগে যাওয়ার প্রশ্ন ওঠে না, বুঝছেন না? এবং অতীত মন্ত্রিত্ব দেওয়ার চেষ্টা করছে শেখ হাসিনা। আপনি পঞ্চমবার বিএনপি থেকে বহিষ্কৃত, আবার চান্স পেলে বিএনপিতে যাবেন আপনি? 100 বার যাবো, 1,00,000 বার যাবো, যতবার। আমি তো বিএনপিতে আছি, যাবো কি আবার? আমি তো বিএনপিতে আছি। কিন্তু আপনি এখানে কথা বলে বিএনপির মতো বলেন নাই, আপনি আখতারুজ্জামানের মতো বলছেন। আপনি সবসময় যেভাবে বলতেন এবং বহিষ্কার হতেন, ঠিক আজকেও সেরকম কথা বলছেন। আমি তো মনে করি এইটাই বিএনপির কথা হওয়া উচিত, তাই বলে যাচ্ছি। আমি তো এখনো মনে করি আমি যে বক্তব্যগুলো দিচ্ছি এই বক্তব্যগুলো বিএনপির হওয়া উচিত। যদি তারা 15 বছর 20 বছর আগে আমার কথাগুলো শুনতো, তাহলে বিএনপির এই যে ভাগ্য বিড়ম্বনা গুলা হয়েছে, আমার বিশ্বাস, আমি ক্ষুদ্রভাবে চিন্তা করি, হয়তো এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমাদের পড়তে হতো না। এখনো আমি তাই বলছি, আমি যা বলছি বিএনপির জন্য বলছি, বিএনপির পক্ষে বলছি, বিএনপির ভালোর জন্য বলছি, যেটা করলে আমার বিএনপির ভালো হবে। আচ্ছা, অনেকে অনেক মন্তব্য করছেন, বুঝছেন, অনেকে অনেক মন্তব্য করছেন। একটা মন্তব্য, আক্তার সাহেব ফেসে গেছেন, বাড়ি বাড়ি ছাই দিয়ে ধরেছেন, তারপরে এক জায়গায় বলেছেন সেনা প্রধানের বিচার চায় তারা। আপনি কি সেনা প্রধানের বিচার চান? ওই যে শালা বলছে, ওই শালা বলে সেনাপ্রধানকে বাপের ঠাকুর, হ্যাঁ, সেনাপ্রধান তোর চাকরি করে যে তোর তার বিচার চাইতে হবে, যেটা মনে এটা করে ফেলা, তোর বাপের বিচার করছ না কেন, তোর মধ্যে একটা পোলা জন্ম দিছে, পোলা পয়দা করছে, ওইটা চল সেনাপ্রধানের বিচার চাস তুই বেটা। আমরা বেশ জমজমাট একটা আড্ডা হলো। আপনি আগামী 7 দিন কোন বাংলাদেশ আপনি বলেছেন 1 তারিখ থেকে চেঞ্জ আপনি দেখতেছেন, আপনি কোনো আইডিয়া করতে পারেন চেঞ্জটা কি? আমি আপনাকে প্রশ্ন উত্তর করছি, কোন বাংলা দেখতে চাই? যে স্বাধীন বাংলা আমরা করেছি 71 সালের 16 ডিসেম্বর, যে বাংলা চলে আসছে গত 52 বছর ধরে, এই বাংলাদেশটাকে আমরা গতিশীল দেখতে চাই, সামনের দিকে নিতে চাই। আর আমি অবশ্যই 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বাংলাদেশে একটা অস্থিতিশীল এবং
একটা অবস্থা বিরাজমান দেখতে পাচ্ছি, চোখে ভাসতেছে। যদি কেউ না কেউ যদি পিছনে না হটে, যদি কেউ না কেউ সারেন্ডার না করে, কেউ না যদি তাকে রিকনসাইল না করে, কেউ যদি বাস্তবতাকে যদি মেনে না নেয়, তাহলে একটা বিড়ম্বনাময়, একটা অশান্তিকর পরিবেশ তৈরি হবে। এটা নির্ভর করবে আমার বড় রাজনৈতিক দলগুলোকে অবস্থানের উপরে। তারা যদি তাদের অবস্থানকে যদি জনগণের পক্ষে নিয়ে আসে, তারা যদি ঐক্য ধরে রাখে, তারা যদি অনৈক্য হয়, এরকম কোনো কাজ না করে, তাহলে আমি বাংলাদেশে আগামী 7 দিন কেন, আমি 1 বছরও কোনো সমস্যা দেখি না, 5 বছরও কোনো সমস্যা দেখি না, যদি ঐক্যে ফাটল না ধরে, যদি কোনো অনৈক্য দেখা না দেয়, তাহলে আমি 7 দিন না, আমি 5 বছরও 7 বছরও বাংলাদেশে আমি কোনো সমস্যা দেখি না। আমার অনৈক্য তৈরি হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ না, বিএনপি, এনসিপি, জামাত, এই 3টা দলের মধ্যে অনৈক্য তৈরি হয়ে গেছে। কিন্তু না, তৈরি হয়ে গেছে এটা আপনারা দেখতেছেন, কিন্তু আমরা মনে করি অনৈক্যটা হওয়া উচিত না। আপনারা যে অনৈক্য দেখতে পাচ্ছেন, দেখতে না পারে কেউ, আমরা সেই চেষ্টাই করছি, সেই কথাই বলেছি, গত কদিন ধরে এই কথাই বলে আসতেছি, যে যারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছিল, তাদের জন্য বৃহত্তর কল্যাণের জন্য বড় কিছু স্যাক্রিফাইস করে হলো তাদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। ঐক্য ধরে রাখতে হলে স্যাক্রিফাইস করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, বৃহত্তর কোনো ত্যাগ স্বীকার করে হলে ঐক্য ধরে রাখতে হবে। আর ঐক্য ধরে রাখতে পারলে, আমি বলেছি আওয়ামী লীগের লোকদের গরু কিনে রাখতে, গরু খাওয়ানোর সময় আসছে, এটা আমি বলেছি। যদি ঐক্যের মধ্যে কোনো ফাটল হয়, এই 3 গ্রুপের মধ্যে যদি কোনো সংঘাত বা অনৈক্য হয়, তাহলে আওয়ামী লীগ গরু খাওয়াবে খুব তাড়াতাড়ি। এটা হবে। কারণ আওয়ামী লীগ তো পলিটিক্যাল পার্টি, সে জানে কোন সময় গরুটা খাওয়াতে হয়, গরুটা কিনতে হয়, সেটা সে জানে। প্লাস হচ্ছে তাকে মাইনাস করে যারা চিন্তা করেন, আওয়ামী লীগ তো বসে বাদাম খাওয়ার পার্টি না, তাই তো? অবশ্যই না, অবশ্যই না। তবে আমি এটা মনে করি, এই 3 পার্টির ঐক্য যতদিন থাকবে, ততদিন আওয়ামী লীগকে বাদামি খেতে হবে। এই গরু থাকবে না, এই গরু বেঁধে রাখতে হবে, জবাই থাকবে না। অলরেডি প্রমাণ হয়ে গেছে। কালকে একটা ওইখানে আবার ওয়াক আউট হবে, ওই যে ঐক্যমত্য কমিশন, এখানে ওয়াক আউট হয়ে গেছে। ঐক্যমত্য ভেঙে গেলেও কিছু আসে যায় না, কিন্তু বিএনপি, জামাত এবং ওই এনসিপির মধ্যে একটা ঐক্য তৈরি হবে, আরো সুদৃঢ় ঐক্য তৈরি হবে। আমার মনে হয় ঐক্য অলরেডি শুরু হয়ে গেছে, ঐক্যের ডাক সবাই দিচ্ছেন। ঐক্য আরো দৃঢ় হবে, আরো সুসংগত হবে। তার লক্ষ্য একটাই, শেখ হাসিনাকে যেন আসতে না দেওয়া হয়, শেখ হাসিনা যেন বাংলাদেশে ফিরে না আসতে পারে। এই ব্যাপারে যদি ঐক্য যত বেশি শক্তিশালী হবে, ঐক্য যত দৃঢ় হবে, অপ্রিয় সত্যি হলে সেটা শেখ হাসিনার পক্ষে সম্ভব না। শেখ হাসিনার সাকসেস নির্ভর করে, সফলতা নির্ভর করে, আওয়ামী লীগের সফলতা নির্ভর করে, যদি এই 3টি দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে পারে। এটা তো আপনি শুরুতে একটা কথা বলেছিলেন যে ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, ওনার সাথে মিলে আপনাকে কিছু করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কারা এরা প্রস্তাব দিয়েছিল আপনাকে? আপনাদের বন্ধু বান্ধবরাই, যারা এদেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যারা আওয়ামী লীগের দূর থেকে ঢিল মারতে চায়, যারা সুযোগ সন্ধানী করে বুঝছেন না করতে চায়, এই জন্য আমি জিনিসটা প্রকাশ করে দিলাম। আচ্ছা, মেজর আক্তার আপনাদের এই ধোকায় পা দিবে না। মেজর আক্তার ছাড়া বিএনপিও চলতে পারে, বিএনপিও প্রমাণ করেছে বারবার, মেজর আক্তার ছাড়া তারা চলতে পারে। চলুক, তারা চলতেছে, চলুক, আমার তো নাই। কিন্তু মেজর আক্তার বিষয়টা খুবই স্পষ্ট, সে কখনোই মুক্তিযুদ্ধদের বিরুদ্ধে যাবে না, তবে তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষে সে কখনোই থাকবে না। আবার স্বাধীনতা বিরোধের পক্ষে কখনো যাবে না, তাদের বিপক্ষেও যাবে না। এখানে জামাতকে নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা যায়? জামাতকে নিয়ে 100% থাকা যাবে না কেন? না থাকার কি আছে? এরা তো এই দেশের সন্তান, তারা তাদের মতো করে বাংলাদেশ দেখে, আমি আমার মতো করে বাংলাদেশ দেখি। এটা আমার দায়িত্ব তাই কনভিন্স করা। সে যদি আমাকে কনভিন্স করে তাকে নিয়ে যেতে পারে, আমার কি করার আছে? কিন্তু সে তো বাংলাদেশ সন্তান। এই জামাত যারা করে তারা তো বাংলাদেশ সন্তান, তাদেরকে মশলা করবো কি করে? আমি তো বিতাড়িত রাজনীতি করি না, আমি তো আপনাকে দিল্লি পাঠাতে চাই না, আমি আপনাকে লালবাগে রেখে, আমি কেরানীগঞ্জে রেখে আপনার বিচার করাতে চাই, এবং আমি চেষ্টা করতে চাই আপনাকে ফাঁসি দিতে। আপনি পারলে বাঁচেন, না পারলে বাঁচেন, আর জনগণ আপনি মেরে ফেলে, এটা দায়িত্ব। সময় চলে গেছে, তাই না? এটা মনে সময় চলে গেছে, কিন্তু আমার ইচ্ছাও তো যায় না।
আমার ইচ্ছারও তো যায় নাই, এই বাংলাদেশের জনগণের ইচ্ছারও তো যায় নাই। হয়তো আপনি ব্যক্তিগত অসুস্থ হতে পারেন, কিন্তু আমার মনে ইচ্ছারও তখন রয়ে যাচ্ছে। আমারও তো 15 বছরে কষ্ট, দুঃখ, বেদনা, হতাশা আছে না? অবশ্যই থেকে তো আমি চাই আপনার হতাশা আপনার হতাশা আবার বহুমুখী, শুধু আওয়ামী লীগের মাধ্যমে না, আপনার ভালোবাসার দলের মাধ্যমে আপনার হতাশাটা বেশি। কিন্তু না না 5বার আপনাকে 5টা বার বহিষ্কার করা হয়েছে আপনাকে। এই জন্য তো আমি ধন্য, যে আমার বক্তব্য কগনিজেন্স নিয়েছে, আমার বক্তব্যটা তারা আমলে নিয়েছে। আমি কৃতজ্ঞ, কিন্তু আমার মতো একটা অধমের বক্তব্যকে তারা মূল্যায়ন করেছে। সেখানে তো আমি তো জানি এই কাজটা করলে আমার জেল হবে, এটাই তো সাহসী কাজ। আমি তো জানি এটা করলে আমার মৃত্যু হবে, এটাই তো সাহসী কাজ। তা আমি যে সবকিছু শেষে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনার প্রতি আমাদের শ্রদ্ধার জায়গাটা সবসময় ওই জায়গায়। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনাদের যুদ্ধের কারণে আমাদের দেশ, আমরা দেশে বিদেশে গর্বিত বাংলাদেশের মানুষ, কোন আপনাদের কারণে। স্যালুট আখতারুজ্জামান ভাই, ভালো থাকবেন। আমি একজন নগণ্য মুক্তিযোদ্ধা, লাখো লাখো মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ। এখানে আমার হয়তো বিন্দু মতো রক্ত নাই, হয়তো একটু ঘাম আছে, তবে আমি ধন্য যে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলাম। আমার জীবন ধন্য, আমার পরিবারের জীবন ধন্য, আমার বংশ পরম্পরায় তাদের জীবন ধন্য থাকবে যে বাংলাদেশের সৃষ্টিতে তার বাপ দাদারা কিছু অবদান রেখে গেছিল। আমি একজন লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধের মধ্যে অতি নগণ্য একজন। আমার অবদান কোন রকমই বলার মতো না, কোন রকমের ইতিহাসে লেখার মতো কোনো অবদান আমার নাই, কিন্তু আমার বিনীত, আমার সুযোগ, আমার ভাগ্য, আমি একটা মুক্তিযুদ্ধ ছিলাম। ধন্যবাদ আপনাকে সবাইকে, ধন্যবাদ আপনি যে আমাকে আহ্বান জানিয়েছেন, শুধু অস্ট্রেলিয়াতে আমার কথা শুনতে চেয়েছেন। আমি জানি না কি বলেছি, আমার যেটা বিশ্বাস করি, যেটা আমার মনের মধ্যে আসে, যেটাকে মনে করি বলা উচিত, যেটাকে মনে করি জানানো উচিত, আমি সেটা বিনয়ের সঙ্গে বুকার মতো বলতে চাই। কারণ বুকা বলছি এই জন্য, বুকা তার খুব ভালোভাবে বলেছেন এবং প্রায় 1 ঘন্টা আমাদের হয়ে গেছে। খুব ভালোভাবে বলেছেন এবং খুব ভালোভাবে বলতে বলতে আপনি 5টা বার আপনার দল থেকে বহিষ্কৃত হয়েছে। এর জন্য আপনি স্মরণীয় হয়ে থাকবেন। করেন ইনশাআল্লাহ, আমি যেন আরো চান্স পাই বহিষ্কার হওয়ার, আমি যেন আরো পাই বহিষ্কার হওয়ার, বহিষ্কার পাই। আল্লাহ এই দোয়া করেন, আমি সেই কামনা করি। আমি বিএনপি এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন, সবাইকে কৃতজ্ঞতা। আমরা আসলে আমাদের প্রিয় একজন মানুষের সাথে আমরা আমাদের পক্ষ বিপক্ষে নানা কিছু যা সামনে হতে পারে, দেশটাকে আমরা সবাই ভালোবাসি, আমরা সবাই দেশটার ভালো চাই। আগামী বিগত দিনগুলোতে যত খারাপ হয়েছে, ভবিষ্যৎটা যাতে খারাপ না হয় সেটার জন্য আমাদের চেষ্টা। ভালো থাকবেন সবাই। জয় বাংলা। আপনি একবার জয় বাংলা বলবেন, মুক্তিযুদ্ধের সময় বলতেন কিন্তু। বাংলাদেশ জিন্দাবাদ। মুক্তিযুদ্ধের সময় বলতেন না জয় বাংলা? অবশ্যই বলতাম, মুক্তিযুদ্ধ অবশ্যই বলতাম, কিন্তু জয় বাংলাটাকে আপনি দলীয় স্লোগানে বানালেন কেন? আপনি কেন জয় বাংলা চাইলেন? আপনি চাইবেন আপনার স্লোগান জয় বাংলা, জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বাংলা মুক্তিযুদ্ধ। আপনি যখন বাংলাদেশ সংবিধান লিখলেন তখন এটাকে জাতীয় স্লোগানে দিলেন না কেন? আপনি দলীয় স্লোগান নিয়ে গেলেন কেন? আপনি এটা বিক্রি করে পুঁজি করতে। ওইটা ভুল করেছিল আপনি। যে সংবিধান পঞ্চম সংশোধনী করার সময় পঞ্চম সংশোধনী করলেন না কেন আপনি? ভাইয়া, মুক্তিযুদ্ধের চেতনা, জয় বাংলা, এগুলাকে আপনারা কুকি করতে চেয়েছিলেন বলেই তো আজকে আমাদেরকে এই গ্লানি সহ্য করতে হচ্ছে। যাই হোক, ওই আপনি এখন আবার ওই আওয়ামী লীগের সম্পত্তি না, এখন আপনার সম্পত্তি করেন জয় বাংলা, কেউ বাধা দিবে না আপনাকে। কেউ বাধা দিবে? জয় বাংলাকে আমরা আর পাবো না, সময় চলে গেছে। অনেকেই গঙ্গার পানি, আপনি মুক্তিযুদ্ধের সময়, আপনি অপারেশনে যাওয়ার সময় এটা বলতেন। শুনে ভাইয়া, গঙ্গার পানি 72 সনে ফারাক্কা দিয়ে আটকে দিয়েছেন। বাংলাদেশে গঙ্গার পানি আর আসে না। এখন যে পানিটা পাই এটা পদ্মার পানি, এটাকে পদ্মার পানি বলতে হবে। এখন আর গঙ্গার পানি আসে না। ভারতের গঙ্গার পানি বাংলাদেশে এখন আসে না। এখন আমরা আমাদের বৃষ্টি পানিটুকু পাই, যেটুকু আমাদের রাজশাহী কুষ্টিয়াতে বৃষ্টি হয়, এটা আমাদের পদ্মার পানি। পদ্মার পানি সবই ঠিক আছে, কিন্তু আপনার স্লোগান বীর মুক্তিযোদ্ধা, জয় বাংলা ছিল আমাদের 71-এর স্লোগান। গঙ্গা ছিল আমাদের পবিত্র নদী, কিন্তু সেই গঙ্গার জয় বাংলা আপনাকে দখল করে
যে সম্পত্তি বানাতে চেয়েছিলেন সে সম্পত্তি বীর বানাতে গিয়ে আছে মুক্তিযোদ্ধা আপনার জমিনের আমৃত্যু স্লোগান, মৃত্যুর এক পর্যন্ত একজন মুক্তিযোদ্ধার আমৃত্যু স্লোগান জয় বাংলা। জীবনে ভুলেও জয় বাংলা বলবো না, ভুলেও আর জয় বাংলা বলবো না। আমি সবসময় এখন বাংলাদেশ জিন্দাবাদ বলবো, বাংলাদেশ জিন্দাবাদ, এটা আমি জোরের সঙ্গে বলবো। জিন্দাবাদ বললে জিন্দাবাদ বললে না ভুলে ভুলে পাকিস্তান, জিন্দাবাদ বললে ভুলে ভুলে পাকিস্তান চলে আসছে, জিন্দাবাদ বললে ভুলে ভুলে পাকিস্তান চলে আসছে। এটা গঙ্গার হাওড়া ব্রিজ না, এখন পদ্মার উপরে পদ্মা ব্রিজ। আমরা পদ্মা কিনে আগাবো, বাংলাদেশ কিনে আগাবো, পদ্মা সেতু। ধন্যবাদ। এটাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। অত্যন্ত সুন্দর আলোচনা করা হলো, জ্ঞানবর্ধক আলোচনা করা হলো। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। আপনারা জানেন যে বাংলাদেশের অবস্থা মোটেও অসুবিধার নয়। বাংলাদেশের অবস্থা যদি আমরা বলি তাহলে চারিদিকে চাঁদাবাজ, সন্ত্রাসী এবং যত রকম অপকর্ম বেড়ে গিয়েছে। এর কারণে অনেকে মনে করছে যে দ্রুত নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার দেশে আসা দরকার। অনেকেই মনে করছে যে সংস্কার করা উচিত এই বিষয়গুলো, এরপরে নির্বাচন। অনেকে ক্লিয়ার পদ্ধতিতে প্রথমে নির্বাচন, অনেকেই জাতীয় সংসদ নির্বাচন চাচ্ছে। এই যে নানা ধরনের মত অমত, মিল অমিল, আলোচনা সমালোচনা হচ্ছে, এতে করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা ততই বেড়ে যাচ্ছে। দর্শক, আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।